ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ক্লাস 12 সেমিস্টার 4। হ্যাঁ, আগেই প্রশ্নের নামটা বলে দিই যে 1885 থেকে 1905 নরমপন্থীদের কার্যকলাপ। কেন আগে প্রশ্নটা বললাম? যাদের এই প্রশ্নটা রেডি আছে তাদের জন্য ভিডিওটা না, যাদের এখনো রেডি নেই তাদের জন্য এই ভিডিওটা। অর্থাৎ তোমরা এই প্রশ্নটা যারা এখনো পর্যন্ত পড়োনি তারা একবার ভিডিওটা দেখে নাও, একটা আইডিয়া তৈরি করো এবং যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করো। এবং হ্যাঁ, একটা কথা মনে করে দেখো, আমাদের হ্যালো টপার্সের ভিডিও যদি তুমি দেখে থাকো, একটা প্রশ্ন আমরা দিয়েছিলাম যে নরমপন্থী এবং চরমপন্থীর তুলনামূলক পার্থক্য। সেখান থেকে শুধুমাত্র নরমপন্থীর কার্যকলাপটা আমরা লিখবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আগেই কিন্তু তোমার ভিতরে একটা ধারণা তৈরি হয়ে আছে যে হ্যালো টপার্সের ওই ভিডিওটা দেখেছো। তো দেখো, নরমপন্থী এবং চরমপন্থীর কার্যকলাপ যদি আমরা দেখি, দেখো আমরা জানি 1885 থেকে 1905 এই সময়টাকে কথা বলেছে আমাদের, অর্থাৎ এই সময় নরমপন্থীর কার্যাবলী, কাদের কার্যাবলী বলেছে আমাদের? নরমপন্থী। দেখো, নরমপন্থী আমরা সবাই জানি নরমপন্থী সম্পর্কে, অর্থাৎ আমাদের টাইমটা একটু দেখো, 1885 থেকে 1905। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে এই সময়টা কিন্তু ব্রিটিশ শাসন চলছিল, অর্থাৎ ব্রিটিশদের আয়ত্তে থেকে, অর্থাৎ ভারতীয়দের যে সংগ্রাম তাকে নিয়ে আমাদের তুলনামূলক আলোচনা। অর্থাৎ ব্রিটিশরা আমাদের উপরে যে সমস্ত অন্যায় অত্যাচার করতো তাদের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন। তো আমরা সবাই জানি নরমপন্থী তারা কি আবেদন নিবেদনের মাধ্যমে কি করেছিল? আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিল, অহিংস পদ্ধতিতে ব্রিটিশদের কাছে সাহায্য চেয়েছিল। দেখো, আমরা এখান থেকে যদি 8 নম্বরের প্রশ্ন আসে তাহলে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখবো। দেখো, তার মানে আমাদের এখানে কে কে ছিল সেই নামগুলো যেমন প্রয়োজন, তেমনি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অবশ্যই ব্রিটিশদের হাত থেকে মুক্তির জন্য। অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে কিভাবে স্বাধীনতা অর্জন করা যায়, অর্থাৎ ব্রিটিশ ভারতে কৃষকরা বা সাধারণ মানুষের যে সমস্ত অত্যাচার এর শিকার হতো তাদের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়, তাদের কার্যকলাপ কিন্তু সেই সমস্ত বিষয়ের উপরেই ছিল। চলো দেখা যাক, আমরা যদি তাড়াতাড়ি করে দেখে নাও তোমরা কি বলেছে। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে সংগঠিত জাতীয় আন্দোলনের সূচনা হয়। 1985 থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের নেতৃত্ব ছিলেন কে? নরমপন্থী। আমরা সবাই জানি নরমপন্থীর নেতৃত্ব ছিল নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাভাই নৌরাজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, ডাব্লিউ.সি. ব্যানার্জি প্রমুখ। তারা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত্য বজায় রেখে সাংবিধানিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা করেছিল। আমি যে কথাটা বলেছিলাম, এখানে যদি চরমপন্থী আসে সেটাও আমরা বলেছিলাম। অর্থাৎ এই জায়গাটা ঠিক একটু উল্টো হবে, শান্তিপূর্ণ জায়গায় সংগ্রাম হবে। ব্যাস, নরমপন্থী আর চরমপন্থী বিপরীত। দেখো, নরমপন্থীদের আদর্শ কি ছিল? দেখো, তারা কি বিশ্বাস করতেন? ব্রিটিশ শাসন ভারতে আধুনিক শিক্ষা, আইন ও শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। অর্থাৎ ব্রিটিশরা ভারতে কি দিয়েছে? আধুনিক শিক্ষা দিয়েছে, আইন ও শাসন ব্যবস্থার কিছু কিছু পরিবর্তন এনেছে। অর্থাৎ তারা কি সমর্থন করতো কিন্তু প্রথমে নরমপন্থীরা ব্রিটিশ শাসনকে। যুক্তি, আবেদন, আলোচনার মাধ্যমে ব্রিটিশ সরকারে ভারতীয়দের ন্যায্য দাবি মেনে নেবেন। দেখো, ভালো করে দেখো, কত সময় লাগবে মুখস্থ করতে। ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে স্বায়ত্ত শাসন অর্জন সম্ভব। অর্থাৎ ধীরে ধীরে সংস্কার হবে, তারপর ভারত কি হবে? স্বায়ত্ত শাসন অর্জন করতে পারবে। একটু দেখে নাও, আবারও কথা বলছি, চরমপন্থী যদি আসে ঠিক এর উল্টো কথা লিখে দেবে। অর্থাৎ এরা শান্তি, এরা কি অহিংসা, আর ওরা কি সশস্ত্র আন্দোলন, বিপ্লব। দেখো, নরমপন্থীদের প্রধান কার্যকলাপ, তার মানে তাদের কি কাজ? আমি একটা কথা প্রথমে বলে দিয়েছিলাম, কার্যকলাপ মানে কি? যাই আসুক না কেন ব্রিটিশদের হাত থেকে ভারতকে আস্তে 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 কি করতে হবে? স্বাধীনতার পথ বেছে নিতে হবে। দেখো, সাংবিধানিক ও শান্তিপূর্ণ আন্দোলন। নরমপন্থীরা আবেদন, নিবেদন, প্রস্তাব, স্মারকলিপি ও প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমে দাবি জানাতেন। অর্থাৎ তাদের কোনো সমস্যা হলে ব্রিটিশদের কাছে দাবি জানাতো তারা সহিংসতার বিরোধী ছিলেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সমস্যার কথা তুলে ধরতেন। ব্রিটিশ যে পার্লামেন্ট ছিল, ভারতের যে সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরতেন। হ্যাঁ, আমি সমস্যা এটা, আমাকে এই সমস্যাটা একটু দয়া করে একটু কি করে দিন, একটু এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করে দিন আপনারা। দেখুন, আইন পরিষদের সংস্কারের দাবি। অর্থাৎ যাই করা হোক না কেন, দেখো প্রত্যেকটা কিন্তু ব্রিটিশদের কাছে দাবি রাখা আছে। কেন্দ্র এবং প্রাদেশিক আইনসভায় ভারতীয় সদস্য সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ ভারতীয় সদস্য বাড়াতে হবে। নির্বাচনে সদস্য অন্তর্ভুক্তি, অর্থাৎ নির্বাচনে ভারতীয়দের আস্তে আস্তে যোগদানের সংখ্যা বাড়াতে হবে। এবং বাজেট আলোচনার অধিকার, অর্থাৎ তারা যাতে বাজেট নিয়ে কথা বলতে পারে দাবি করেন। এর ফলে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন কিছু সীমিত সংস্কার আনে। স্বাভাবিক, কিছু তো সংস্কার আনতেই হবে, তার কারণ আছে ব্রিটিশরা তো ভাই চালাক। যদি তুমি কিছু সংস্কার না আনো তাহলে ভারতীয় মানুষ তো আস্তে আস্তে কি হয়ে যাবে? রেখে যাবে। ফলে তারা কি হবে? সশস্ত্র সংগ্রাম বেছে নেবে। তাই কিছু দাবি যদি মেনে নিই তাহলে আমরা শাসনটা বেশি করতে পারবো। তাই কিছু দাবি তো তারা অবশ্যই মানবে।
দেখো অর্থনৈতিক শোষণের সমালোচনা, দাদাভাই নওরাজি তার ড্রেন অফ ওয়েলথ তত্ত্বে দেখান যে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার হচ্ছে, অর্থাৎ ভারতে যে সম্পদ আছে সেটা আস্তে আস্তে ইংল্যান্ডে পাচার হচ্ছে। আরে ভাই তারা তো পাচারের জন্য এসেছে, পাচার হবে না? তারা অতিরিক্ত কর, সামরিক ব্যয় বৃদ্ধি, কৃষকের উপরে চাপের বিরোধিতা করেন। রমেশচন্দ্র দত্ত ব্রিটিশ অর্থনৈতিক নীতি সমালোচনা করেন। তাহলে বোঝা গেল ব্যাপারটা, পয়েন্টগুলো খুব সুন্দর করে দেখে নেবে কিন্তু। দেখো 4 দাগ, সরকারি চাকরিতে ভারতীয়দের সুযোগ বৃদ্ধি, এটা তো তোমার পড়াই লাগবে না, পয়েন্টের উপরে নির্ভর করে তুমি লিখতে পারবে, এটুকু বিশ্বাস তোমার পর আমার আছে। তো দেখো কি বলেছে, দেখো আইসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধি, ভারতের পরীক্ষা নেওয়ার দাবি তুলেন, উচ্চ প্রশাসনিক পদে ভারতীয়দের নিয়োগের উপরে জোর দেন। আর তুমি আরো তোমার মতো করে লিখতে পারো যে তুলনামূলকভাবে ভারতীয়দের যে নিম্নমানের কাজ দেওয়া হতো সেই কাজগুলো যাতে না করতে হয় সেদিকে তারা দাবি করেন। তারপর কি একটা শ্রমিকদের যে একটা নির্দিষ্ট সময় কাজের কথা তারা কথা বলেন, ব্যাস এইগুলোই তো। নাগরিক অধিকারের পক্ষে আন্দোলন, সংবাদপত্রের স্বাধীনতা, দেখো সংবাদপত্রের স্বাধীনতা কি ছিল ভারতের? ছিল না, বিভিন্ন সংবাদপত্র তারা বন্ধ করে দিত। বাক স্বাধীনতা ছিল? ছিল না। তারা বিনা পরোয়ানা মানেকে কি করেছে, গ্রেপ্তার করেছে। রাওয়ালা টাইম কিসের জন্য? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কিসের জন্য? এই সব কারণেই তো। মত প্রকাশের অধিকার, অর্থাৎ তুমি তোমার মত প্রকাশ করতে পারবে না। দাবি জানান, অন্যায় আইন দমনমূলক নীতির বিরোধিতা করেন। তার মানে কি, এই যে দাবিগুলো সেগুলো কি হয়, বিরোধিতা করা হয়। অর্থাৎ এক না একতন্ত্র, সহজ কথা ছিল তখন, এক না একতন্ত্র থেকে আস্তে 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 মানুষের দাবিগুলো করে কারা, এই নরমপন্থীরা। দেখো জাতীয় চেতনা ও রাজনৈতিক শিক্ষা বিস্তার, দেখো কি বলেছে, কংগ্রেসের বার্ষিক অধিবেশন ও সভা সমিতির মাধ্যমে সর্বভারতীয় রাজনৈতিক ঐক্য গড়ে তোলেন। অর্থাৎ এই যে সভা সমিতি করত, অর্থাৎ রাজনৈতিক ঐক্য, অর্থাৎ বিভিন্ন ধরনের সভা সমিতির মাধ্যমে কংগ্রেসের প্রতি মানুষকে আকর্ষণ বাড়ানো, মানুষকে যোগদান করানো। তার মানে কি তাদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। দেখো জনগণের মধ্যে জাতীয়তাবোধ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেন। জাতীয়তাবোধ মানে কি, নিজের দেশের প্রতি ভালোবাসা। অর্থাৎ এইগুলো যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে, তাহলে কি ব্রিটিশদের সাথে কি করা হবে, আস্তে আস্তে একটা প্রতিযোগিতা নামা যাবে, তবেই তো দেশটাকে আস্তে আস্তে কি করা যাবে, স্বাধীন করা যাবে। এটাই ছিল তাদের চিন্তা ভাবনা। স্বায়ত্ত শাসনের দাবি, প্রথম দিকে তারা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বায়ত্ত শাসন দাবি করেন, যা পরবর্তীকালে পূর্ণ স্বাধীনতা দাবিতে রূপ নেয়। দেখো আস্তে 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 প্রথমে কি স্বায়ত্ত শাসন দাবি করে, তারপর কি পূর্ণ স্বাধীনতা দাবি করে, যে এখন আমাদের কি, আমরা এর জন্যই তো কি ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ তোমাদের এখন ভারত ছাড়তে হবে। তারপরে তো আস্তে 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 আমরা দেখি যে গান্ধীজি কি হয়েছে, আস্তে 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 সংগ্রামী মনোভাব চলে আসলো, করেঙ্গেই মরেঙ্গে। তার মানে কি, এটাই তো সংগ্রামী। তো দেখো নরমপন্থীর সাফল্য, সাফল্য কি ছিল, দেখো যেভাবেই প্রশ্ন আসুক না কেন এখান থেকে নরমপন্থী থেকে প্রশ্ন আসবেই, প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাবে। জাতীয় আন্দোলনের ভিত্তি স্থাপন, তার মানে কি জাতীয় আন্দোলন আস্তে 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 বাড়তে থাকে। সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গঠন, এখান থেকে তুমি কিন্তু ডিটেলস 2-4 লাইন লিখতে পারো। অর্থাৎ সারা ভারতে নরমপন্থীদের সভা সমিতির সংখ্যা, অর্থাৎ তাদের যে প্রতিষ্ঠানের সংখ্যা আস্তে 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 কি করে তারা বাড়াতে থাকে। অর্থনৈতিক শোষণের বৈজ্ঞানিক বিশ্লেষণ, অর্থাৎ ব্রিটিশরা যে ভারতীয়দের উপরে অর্থনৈতিক শোষণ, কর চাপানো ইত্যাদি অত্যাচার করতো, সেইগুলো আস্তে 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 মানুষের সম্মুখে তারা তুলে ধরেন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন লেখার মাধ্যমে। যার কারণে কি আছে, মানুষের মনে জাতীয়তাবাদ তৈরি হয়েছে এবং মানুষ সচেতন হচ্ছে আস্তে আস্তে। রাজনৈতিক ঐক্য সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ আস্তে আস্তে রাজনৈতিক ঐক্য বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ভিতর সচেতনতা হয়েছে। যারা ব্রিটিশরা আমাদের শাসন করার জন্য এসেছে, ব্রিটিশরা আমাদের সম্পদ নিয়ে যাওয়ার জন্য এসেছে, এটা মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে। এবার দেখো আমাদের সীমাবদ্ধতা কি ছিল, মানে নরমপন্থীর মানে দুর্বল দিকগুলো কি ছিল। দেখো ব্রিটিশ সরকারের প্রতি অতিরিক্ত আস্থা, এটা কি তোমার কি 2 লাইন যদি লিখতে হয় তুমি পারবে না, যে ব্রিটিশ শাসনের প্রতি, ব্রিটিশ সরকারের প্রতি তাদের অতিরিক্ত বিশ্বাস ছিল, যে আমাদের জন্য ব্রিটিশ শাসনই ঠিক, ব্রিটিশরা আমাদের শিক্ষা দিয়েছে, ব্রিটিশরা আমাদের সংস্কৃতি দিয়েছে, এই বিশ্বাসী ছিল, এটা ছিল তার দুর্বলতা। দেখো গণ আন্দোলনের অভাব, দেখো গণ আন্দোলনের অভাব, যেভাবে ব্রিটিশদের, অর্থাৎ দেখো মহাবিদ্রোহ একটা আন্দোলন হয়েছিল, তারপরে যে বড় আকারে বৃহৎ আকারে সর্বস্তরের মানুষকে নিয়ে যে আন্দোলনের প্রয়োজন ছিল, সেই আন্দোলন কিন্তু নরমপন্থীরা করতে পারেনি, যেটা ছিল একটা কংগ্রেসের, অর্থাৎ নরমপন্থী কংগ্রেসের একটা দুর্বলতা। দাবি আদায়ে সীমিত সাফল্য, অর্থাৎ যে সমস্ত দাবি আদায় করেছিল, একটু কিন্তু বললাম যে দাবি করেছিল তার কি মুষ্টিমেয় হালকা, তারা কি করেছিল, মেনে নিয়েছিল। তার মানে কি, যে দাবি আদায়ে তারা কি হতে পারেনি, সাফল্য পায়নি। চলো এটা 2 লাইন লিখে দেবে। তারপর কি ধীর গতিতে কর্মপদ্ধতি, তারা কি ধীর গতি, দেখো আমি যদি কারো উপরে বলে রাখি যে আমাকে এটা দাও, সেটা একরকম কথা, আমি যদি কাউকে থ্রেট ভাবে বলি যে এটা দিতেই হবে, পার্থক্য আছে কিন্তু। তো যেহেতু তারা নর্মাল ভাবে বলতো, আবেদন নিবেদন করে বলতো, ব্রিটিশরা সেইভাবেই গুরুত্ব দিত, ধীর গতিতে তারাও দেখতো, যেটা না দিলেই নয় সেটাই দিত। এইভাবেই তো আস্তে 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 কি হলো, সংগ্রামের পথে এগিয়ে গেল। চলো এটা ছিল আমাদের কি সীমাবদ্ধতা। আবার বলে দিচ্ছি, যদি চরমপন্থ আসে ঠিক এর উল্টো কথা, অর্থাৎ যেখানে আবেদন নিবেদন সেখানে সশস্ত্র বিপ্লব, সংগ্রামী আন্দোলন।
দেখো দুইজনের কথার ভিতরে কিন্তু আমাদের আছে সুভাষ চন্দ্র বসু কি একজন চরমপন্থী আন্দোলন, তাহলে তার যে কথা ছিল কি, অর্থাৎ তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথার ভিতরে কোনো আবেদন নিবেদন আছে? তাহলে এটার থেকেও কিন্তু তুমি যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারো, যেহেতু প্রশ্ন কিন্তু দেখো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ঠিক আছে মোটামুটি সবার বেঁধেছে, আমাদেরও 40 মার্ক বেঁধেছে, কিন্তু ইতিহাস যদি একটু ঘুরিয়ে দেয় এখান থেকে কিন্তু আমাদের টেকনিকটা অর্জন করতে হবে। একটা প্রশ্ন থেকে পড়ার সাথে সাথে অন্য প্রশ্নের সাথে কিভাবে রিলেটেড আছে সেটা আমাদের বুঝতে হবে, তবেই তো আমাদের পরীক্ষাটা ভালো হবে যেভাবেই প্রশ্ন করুক না কেন। চলো লাস্ট উপসংহার আছে, উপসংহার তো তুমি তোমার মতো করে সুন্দর করে লিখতে পারো, এতটা পড়লে উপসংহার লেখা কি তোমার জন্য কোনো ব্যাপার? দেখো কি বলেছে উপসংহার, 1885 থেকে 1905 সালে নরমপন্থী ভারতের জাতীয় আন্দোলনের প্রথম পর্যায়ে নেতৃত্ব দেন। যদিও তাদের পদ্ধতি ছিল ধীর ও সীমিত, পড়েছি তোমরা, তবুও তারা জাতীয়তাবাদী আন্দোলনের ভিত রচনা করেন। তাদের প্রচেষ্টা পরবর্তীকালে চরমপন্থী ও গণ আন্দোলনের উত্থানের পথ প্রশস্ত করে। দেখলে এর থেকে তো আস্তে আস্তে চরমপন্থীর উদ্ভব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি মজবুত হয়। কেমন লাগলো ভিডিওটা? এখন দেখো কেমন লাগলো এটা বলার সময় নাই, এই ভিডিওটা ভালো করে দেখো, তোমার যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, তোমাদের নিয়ে যেহেতু পথ চলা, তোমরাই 1K কমপ্লিট করবে আমাদের ভিডিও। আর মাত্র আমাদের কি মাত্র 30টা সাবস্ক্রাইব দরকার। তাহলে দেখো তোমরা যে ভালোবাসা দিয়েছো মাত্র 2 মাস থেকে 2.5 মাসে, তোমরা আমাদের এই 1K সাবস্ক্রাইবের তোমাদেরই অবদান। ভালো থাকো, যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও।